স্থাপন করার যে দুঃসাহস তিনি দেখিয়েছিলেন সেটা আজকে বোঝা যাবে না। কিন্তু যখন তিনি আলাপগুলি আসলে বাংলাদেশের রাজনীতিতে শুরু করেছিলেন, সেটা আসলে একটা বামপন্থী ঘরানার ভেতরে থেকে, বাইরে থেকে হয়তো করা যায়, অনেক ধরনের আলাপ করা যায়, তো বামপন্থী ঘরানার ভেতরে থেকে এবং বামপন্থীদের এক ধরনের জোটের মধ্যে থেকে এই রকমের আলাপ তোলাটা তখন খুব সহজ ছিল না। কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে আসলে আব্দুল সালামের জীবন যদি আপনারা দেখেন, যেটা নিয়ে আমি কথা ভবিষ্যতে হওয়া প্রয়োজন মনে করি, এটা বলে আমি এখান থেকে সরতে চাই। সেটা হচ্ছে এই যে ধরেন আব্দুল সালাম যখন বুঝেছিলেন, কিংবা আমরা যখন ধরেন একটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম, একটা ফোকাস করে, যে রাষ্ট্রকে ফোকাস করে, সংবিধানকে ফোকাস করে, সংবিধানকে রাজনীতিতে আসলে কেন্দ্রবিন্দুতে স্থাপন করার যে চেষ্টা, জানেন জবাব দিয়ে দেন, তো সেইটা ধরেন আমরা যারা বাইরে থেকে করতেছিলাম তাদের জন্য যত সোজা ছিল, আব্দুল সালামের জন্য আমি আবার বলি যে বিষয়টা সোজা ছিল। এখন বামপন্থী মহলে থেকে যাদের আসলে জনগণের জন্য সবচেয়ে বেশি কাজ করার কথা, যারা আসলে জীবন পণ করেন আসলে জনগণের জন্য, নিজের জীবনকে অনেকাংশে প্রায় মানে ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত আব্দুল সালামের জীবন দেখলে আপনি বুঝবেন আব্দুল সালামের জীবনে আসলে ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত ছিল না, যে দল করতেন সেই দলের সাথে পর্যন্ত আসলে খুব বিলঙ্গিং ছিল না। উনি এটাকে সবকিছুকে আসলে জনগণের স্বার্থে দিয়ে দেওয়াটাকে প্রয়োজন মনে করতেন, এবং সেটা দিয়ে 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 আসলে আব্দুল সালাম বলছেন। সাধারণভাবে আমরা যে জীবনকে সফল জীবন বলি, আব্দুল সালামের জীবন মোটেও সেরকম সফল জীবন ছিল। আব্দুল সালামকে তুলনামূলকভাবে একটু বোকা, সরল, বেশি অমায়িক, এরকম আসলে রাজনৈতিক নেতৃত্বে থাকার জন্য যে ধরনের চৌকস সাজিয়ে গুজিয়ে কথা বলার চেষ্টা করা, এগুলি ছিল না। আমি তাকে 84 সাল থেকে চিন্তা অন্য কারণে সেটা এখন আলাপ করছি, কিন্তু আমি যে কথাটা বলার জন্য কথাটা বলছি যে আসলে ওনার ওই জায়গাটা নিয়ে আমাদের আলাপ হবে, যে বাংলাদেশের রাজনীতিতে সংবিধানের পরিবর্তন, সাংবিধানিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন এবং গণতান্ত্রিক রূপান্তর, এইটা যে একই কথার দুইটা অংশ। আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলেন, এবং বাংলাদেশে যে ব্রিটিশ মডেলের কিংবা পাকিস্তানি মডেলের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোকে আপনি বদলানোর কথাটা বলবেন না, এটাকে আপনি পরিবর্তন করবেন না, এবং যুগ উপযোগী পরিবর্তন না করেই আপনি আসলে জনগণের কথা বলবেন, এরকম যে আসলে ধোঁয়াশাটা ছিল রাজনীতি থেকে, উনি এটাকে দূর করার একটা লড়াই করছিলেন। আরেকটা জায়গা হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই লড়াইটা আমাদের দীপক আসলে কথাটা তুলছিল, যে এই লড়াইটাই আসলে শ্রেণী সংগ্রামের অংশ। এই শ্রেণী সংগ্রামটা কেমন অর্থনৈতিক লড়াই না, অর্থনৈতিক লড়াইটা বামপন্থীরা আসলে করে রাজনৈতিক ক্ষমতাটা আসলে জনগণের কাছে নেওয়ার জন্য। এই যে রাজনৈতিক ক্ষমতাটাকে শ্রেণী সংগ্রামের চূড়ান্ত অংশ হিসেবে বুঝতে পারার যে জায়গাটা, এইটা আসলে আব্দুল সালামরা যেভাবে বুঝছিলেন এবং যেভাবে এটা স্থাপন করতে পারছিলেন, এখনো বাংলাদেশে যারা আসলে জীবন পণ করে কাজ করতেছেন তারা এটাকে কেন ধরতে পারেন না, সেই ধরতে না পারার জায়গাটা নিয়ে আলাদা করে আলাপ করতে হবে। আব্দুল সালামরা কেন পারেন, অন্যরা আসলে কেন এই জায়গার ওইভাবে চিহ্নিত করতে পারেন। বিশেষত আমাদের মধ্যে যে বন্ধুরা বামপন্থী রাজনীতি করেন তাদের এটার ব্যাপারে দায় দায়িত্ব নেওয়া উচিত বলে আমি মনে করি। তো এইটা বলে আমি যে জায়গাটা আসতে যাই কথাটা, সেটা হচ্ছে যে আমি কথাটা করবো না, অন্যান্য আলাপের মধ্যে শুধু একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান যে আসলে শাসন কাঠামো, এইটা পরিবর্তনের কথা তো আজকে যে কোনো রাজনৈতিক দলই এমনিতে, এমনকি বিএনপি যে আসলে সংস্কারের বিভিন্ন জিনিসের বিরুদ্ধে দাঁড়াইতেছে, তারও 31 দফা মানে সে বলে এটার মেরামত লাগবে, রাষ্ট্র কাঠামোটার একটা মেরামত লাগবে। সংস্কার শব্দটা না বললেও সে কিছু পরিমাণে মেরামত করার কথা বলে, এবং 31 দফা একটা কর্মসূচির কথা তারা বলে। তার মানে এটা প্রায় সর্বজন স্বীকৃত যে যেই কাঠামোটা আসলে আছে, এই কাঠামোটা আসলে চেঞ্জ করতে হবে, কোথাও কোথাও এটা পরিবর্তন করতে হবে। পরিবর্তনের মাত্রা কি হবে, কত দূর হবে, এই ধাপে কত দূর হবে, তারপরে কত দূর হবে, সেটা নিয়ে হয়তো আলাপ আলোচনা আছে, এবং এটা থাকবে, আলাপ আলোচনা থাকা খুব স্বাভাবিক। আমি যেটা বলতে চাই যে এই পরিবর্তন যে লাগবে, রাজনৈতিক দলগুলি যে এটা মনে করে যে একটা নতুন ধরনের রাষ্ট্র কাঠামোর মধ্যে তাকে যেতে হবে,
সেইটার মূল কথা কি? সেটার একদম মূল কথা হচ্ছে যে আসলে জনগণের মালিকানাটা প্রতিষ্ঠা করা। আপনার এই কাঠামো যদি আসলে জনগণের মালিকানার বিপরীত হয়, তাইলে আপনার এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রথম এবং প্রধান এবং শেষ কথা এটা হচ্ছে যে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা। জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার অনেক আলাপ হইতে পারে, তার মধ্যে ভোটের আলাপটাই যদি আসেন, জনগণের মালিকানা সে ভোটের মধ্য দিয়ে যে প্রয়োগ করে, সে স্থানীয় সরকারের জন্য কতগুলো লোককে যখন নির্বাচন হয় সে ঠিক করে যে এই লোকগুলি স্থানীয় সরকার নির্বাচন করে। জাতীয় সংসদের যখন নির্বাচন হয় তখন আপনি যান আসলে গিয়ে বলেন যে আমাদেরকে ভোট দেন, আমরা জাতীয় সংসদে গিয়ে এটা করব। তো আপনি যখন আসলে সংবিধানের কোনো একটা পরিবর্তন করবেন, এটাকে যখন আসলে সংস্কারের মতো পরিবর্তন করবেন, কাঠামোগত পরিবর্তন করবেন, তখন কি আপনি জনগণের কাছ থেকে এই অনুমতি আপনার নেওয়া লাগবে না? আপনি যদি নতুন সংবিধান করেন, 72 সালে আপনি যত বিতর্কই করেন, 71 সালে যত বিতর্কই করেন, 70 সালে এই নির্বাচনটা তারা করেছিল যে একটা গণপরিষদের সদস্য হিসেবে এবং সরকারের সদস্য হিসেবে তারা নির্বাচিত হতে চায়। পাকিস্তানের সংবিধানটা যখন করা হয়েছিল 46 নির্বাচনের পরে গণপরিষদ করার অধিকারটা তারা জনগণের কাছ থেকে নিয়েছিল, যেটাকে আপনি কোনো শাসন কাঠামোই মনে করেন না। পাকিস্তানকে তো আপনি কোনো রাষ্ট্রই মনে করেন না, তারও একটা গণপরিষদ লাগছিল তার সংবিধানটা আসলে করার জন্য। 72 সালের যে সংবিধান, এটাকে অনেকে অনৈতিক, অধিকারবিহীন, কর্তৃত্ববিহীন মনে করেন, কিন্তু তারপরেও এটা সত্য যে 70 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ওই সময় তাদেরকে বলতে হয়েছিল যে আমরা গণপরিষদে যাব এবং সংবিধান মানে পরিবর্তন করব আর আমরা সরকার গঠন করব। মানে একসাথে 70 সালে দুইটা দায়িত্ব পালন করার জন্য নির্বাচন। আজকে যদি আপনি সংবিধানের মিনিমাম কোনো পরিবর্তনের কথা বলেন, যদি আপনি বলেন যে আসলে মেরামতও করবেন, তাহলে এটার অনুমতি আপনাকে কে দেবে? এটার অনুমতি তো পার্লামেন্টকে দেয় না। তাইলে আপনাকে এটার জন্য আপনি যদি বলেন এটা সংস্কার করবেন কিংবা মেরামত করবেন, আপনি বড়জোর বলতে পারেন যে একটা মেরামত সভার নির্বাচন চাই। আপনি বলতে পারেন আমরা বলি এটা সংস্কার, আমরা বলি একটা সংস্কার সভার নির্বাচন চাই। কেউ যদি বলে নতুন, তাহলে তাকে একটা নতুন গণপরিষদ নির্বাচন চাইতে হবে। এবং এখানকার মধ্যে আসলে আলাপ করে দেখতে হবে যে বেশিরভাগ মানুষ আসলে এটাকে নতুন চায় নাকি আসলে একটু সামান্য পরিবর্তন বা কিছুটা পরিবর্তন চায়। পরিবর্তন যদি চায় তাহলে এই অনুমতি আসলে জনগণের কাছ থেকে নিতে হবে। জনগণের কাছ থেকে অনুমতি না নিয়ে যে সংশোধনীটা হয়, এগুলিকে সংবিধান সংশোধন বলে। সেইগুলির আমরা ত্রয়োদশ মানে সংশোধনীর অভিজ্ঞতার কথা বলি, যে আপনার এখানকার জনগণ 9 বছর ধরে লড়াই করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করলো। সংবিধান সংশোধনের ভেতর দিয়ে ত্রয়োদশ সংশোধনী এটার নাম, এটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলো। তারপরে এটার অধীনে নির্বাচন হইতে থাকলো এবং একটা সময় গিয়ে একটা সরকারি দলের মনে হলো যে এই ব্যবস্থাটার আর দরকার নেই। আদালতকে ব্যবহার করে এইটাকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো। তারাও পার্লামেন্টে বসে এটাকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো। তার মানে একটা সংবিধান সংশোধন যখন হয়, সেই সংশোধনীটা আদালত ইচ্ছা করলে পরীক্ষা করে এটা নিয়ে আর সঠিক কি ব্যাঠিক এটা বলতে পারে।